আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, তা এই নির্বাচন আমরা ছাত্র সংসদ যে বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে ছাত্র সংসদ আছে, কলেজ ভিত্তিক যে ছাত্র সংসদ আছে, আমরা মনে করি যে এই ছাত্র সংসদগুলোর মাধ্যমে কিন্তু আগামী দিনের নেতৃত্ব বা রাজনীতির যে একজন অনুশীলন সেটা ছাত্র সংসদের মাধ্যমেই হয়। এবং সেই ক্ষেত্রে ডাকসুর যে ছাত্র সংসদ নির্বাচন আছে সেখানে যারা প্রার্থী তাদের সঙ্গে আমরা আজকে মধুর ক্যান্টিনে তাদের সঙ্গে আমাদের দেখা হলো, এবং এটা আমরা খুবই আনন্দিত যে যারা আগামীতে এই ডাকসু তো অবশ্যই আগামীতে বাংলাদেশের রাজনীতিকে নেতৃত্ব দেবে, তাদের সঙ্গে আমাদের এই মধুদার ক্যান্টিনেই তাদের সঙ্গে দেখা হলো। আমি একটু পরিচিত হতে চাই যে আমরা হয়তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে টেলিভিশনে বা আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদেরকে দেখেছি, প্রচারণা দেখেছি বা বিভিন্নভাবে এই আমরা যদি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেখেছি, কিন্তু একটু পরিচিত হতে চাই আমি আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবু সাদিক কায়েম। আমি একজন সাধারণ মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আসন্ন ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচন করছি, সবার দোয়া পাচ্ছি। আপনি ছাত্র শিবির থেকে? হ্যাঁ, আমি আমাদের ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই জোট থেকে বিপদে আমি নির্বাচন করছি। আচ্ছা, স্বাগত। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের, আঠারো সেশনের শিক্ষার্থী। আমি হলেরই শিক্ষার্থী, হলেই থাকি। 5 আগস্ট থাকার সুযোগ হয় না, 5 আগস্ট পরে হলেই থাকি। আর আমি আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত যে প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে মনোনীত পদপ্রার্থী। স্বাগত। সালাম ও শুভেচ্ছা নেবেন। আমি মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে লেখাপড়া করছি এবং সারেফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ এই প্যানেল থেকে ভিভি পদপ্রার্থী। আমি হুমা ফাতেমা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের একজন শিক্ষার্থী। আমার ডিপার্টমেন্ট হচ্ছে বায়োকেমিস্ট্রি, আর আমি কবি সুফিয়া কামাল হলে 2019 সাল থেকে আবাসিক শিক্ষার্থী হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ তানভীর বাড়ি হামিম। আমি 2018-19 সেশনের শিক্ষার্থী। আমি জিএস পদে ইলেকশন করছি। মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তি স্লোগান দেওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী। আমার ব্যালট নম্বর 17। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এস এম ফরহাদ, এবারে ডাকসু ইলেকশনে জিএস পদপ্রার্থী। আমার ব্যালট নম্বর 4। আসসালামু আলাইকুম, আমি আবু বকর মজুমদার, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল হতে মনোনীত জিএস পদপ্রার্থী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে অধ্যয়নরত, আর আমি বর্তমানে ফজলুল মুসলিমের আবাসিক শিক্ষার্থী। আমি আলসাদি ভুইয়া, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে। আমি ট্রেডিশন হলের একজন শিক্ষার্থী। আমি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে জিএস পদে নির্বাচন করছি। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমার নাম মেঘমল্লার বসু। আমি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এবং জগন্নাথ হলের শিক্ষার্থী। আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি। এক সময় গ্রুপ অফ ডিবেটার্সদের হয়ে বিতর্ক করেছি। আমি এই যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদ থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। স্বাগত। আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, একটা প্রশ্ন তুলে দিতে চাই বা মূল্যায়ন। আমি একটি প্রশ্নটিকে মূল্যায়ন যে এই যে এই এই ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতি, সেই রাজনীতিটা আমরা যদি 5 আগস্টের কথা যে বলছি, তার আগ পর্যন্ত কতটা শিক্ষার্থী মনস্ক ছিল, সেই মূল্যায়নটা একটু আপনাদের কাছে জানতে চাই। কারণ আপনারা তো নেতৃত্ব দিচ্ছেন, আগামীতে দিবেন। এই চলমান জায়গা থেকে কে শুরু করবেন? এখানেও একটু আপনারা যে কোনো একজন শুরু করেন। ধন্যবাদ, আপনি আমার দিকেই তাকিয়েছিলেন তাই মনে হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, আমি যদি আমার অভিজ্ঞতা বলি, আমি যখন হলে ছিলাম এফ রহমান হলে, তখন দেখতাম যে প্রায় সপ্তাহে 7 দিনের ভিতরে 5 দিন গড়ে 24 ঘন্টার ভিতরে প্রায় 4-5 ঘন্টা ছাত্রলীগ ছাত্রদেরকে নিয়ে তাদের মিছিল মিটিংয়ে নিয়ে যাচ্ছে, এবং সন্ধ্যার পরে প্রায় প্রতিদিন অথবা 1-2 দিন পর পরই তাদের গেস্ট রুম গণরুম হচ্ছে, এবং সেটা ছিল একটা আতঙ্কের নাম। আমি নিজেও সেটার ভিকটিম ছিলাম, এবং আমার কাছে সেটার কয়েকটা দৃষ্টিভঙ্গি ছিল। তার একটা দৃষ্টিভঙ্গি ছিল যে বাংলাদেশের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা এত কষ্ট করে লেখাপড়া করে এই জায়গা পর্যন্ত আসার পরে তার এই যে মূল্যবান কর্মঘণ্টা, সে যদি 6 বছর বা 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তার প্রায় ধরতে গেলে
মানে 1-1.5 বছর 2 বছর সময় কিন্তু এই ছাত্রলীগের মিছিল মিটিং মানে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মিছিল মিটিং করতে কিন্তু শেষ। তাহলে তার যে স্বপ্ন, সেই স্বপ্নের পথযাত্রায় তার মূল্যবান কর্মঘণ্টা কিন্তু এখানে বিনাশ হয়ে যাচ্ছে। তো তখন থেকে আমার কাছে মনে হচ্ছিল যে এটা খুবই একটা খারাপ জিনিস। দুইটা পার্সপেক্টিভে, একটা অত্যাচার নিপীড়ন, আর একটা পার্সপেক্টিভ হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আর 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই সময় থেকেই আসলে শিক্ষার্থীদের জন্য আমার যে স্টুডেন্ট অ্যাক্টিভিজম সেইটা আসলে শুরু হয়। তো তখন থেকে বিষয়গুলো আরও খুব ভালো করে বোঝা শুরু করি। 18 সালের 8 এপ্রিল তখন খুবই মারামারি হচ্ছিল আর কি। তো সেই সময় আমাকে আসলে হল থেকে নেমে যেতে বলা হয়, নামিয়ে দেওয়া হয় এক প্রকার হুমকি ধমকি দিয়ে মারধর করে। সেই সময় আসলে আমি হল থেকে নেমে যাই এবং এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি প্রায় মাস দেড়েক আগে আবার হলে উঠতে পারি আর কি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের রাজনীতির আরও কিছু ক্যারেক্টার যদি বলি, বা একটু 19 সালের ডাকসুর বিষয়টাও যদি আলোচনা করি, সেই সময়ের ক্যারেক্টার ছিল প্রচণ্ড রকমের ভয়ার্থ। 1-2 দিন পরপরই শোনা যেত যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে, ছাত্র দল ট্যাগ দিয়ে, বা ছাত্র অধিকার পরিষদ বা অনেক ক্ষেত্রে বাম ছাত্র সংগঠন যারা আছেন তাদেরকে মারা হচ্ছে এবং বিভিন্ন হলে মারা হচ্ছে এবং অনেককে মেরে রক্তাক্ত করে থানায় দিয়ে দেওয়া হচ্ছে। মানে এই যে একটা মানে শ্বাসরুদ্ধকর অবস্থা। এবং একটা কথা বলা হতো তখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে একটা পাখি ছাত্রলীগের অনুমতি ছাড়া যেতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের একটা পাতাও ছাত্রলীগের অনুমতি ছাড়া নড়তে পারবে না। মানে এইরকম একটা পরিস্থিতি ছিল। তো সেই সময়েও যখন আমরা আনুষ্ঠানিকভাবে আসলে ছাত্র রাজনীতি শুরু করি 19 সালে ডাকসু নির্বাচনের পরে, তখন থেকে শিক্ষার্থীদের জন্য কথা বলে গেছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যেত সেই আবরার ফাহাদ থেকে ফুলপরি সেই যে ঘটনাগুলো, তখন অনেকেই প্রতিবাদ না করলেও অনেক সময় আমরা প্রতিবাদ করেছি একটা অসীম সাহস নিয়ে। সেই কথা যদি এখন স্মৃতিচারণ করি, তখন আব্দুল কাদেররাও আমাদের সাথে ছিলেন, যে মানে কালিমাটা পরে বুকে ফু দিয়ে আমরা প্রোগ্রাম করতে আসতাম, কারণ জানি না কী হবে। এবং সাংবাদিকদেরকে বলতাম যে ভাই একটা ছবি তুলেন বা ভিডিও করেন, যদি আমাদেরকে মারে অন্তত আমাদের হামলার শিকার হওয়াটা বা আমাদেরকে যদি মেরেও ফেলে, এটার জন্য মানুষের ভিতরে একটা অগ্নিস্ফুলিঙ্গের জন্ম দেয়। তো এইভাবেই আসলে সেই সময়ের স্মৃতিচারণগুলো করি। আর একাডেমিক যে পরিবেশ, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ বলতে আসলে কোনো পরিবেশ ছিল বলে সেরকম মনে হয় না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরো আওয়ামী লীগীকরণ, হলের প্রভোস্ট আওয়ামীকরণ, এদিকে তো ছাত্রলীগ আছে, কোনো জবাবদিহিতা নাই, যে যেমন মানে পারতেছে তেমন করে আসলে বিশ্ববিদ্যালয়কে আসলে তারা মানে শুষে নিচ্ছে, শুষে খাচ্ছে। এবং 19 সালের ডাকসু নির্বাচনের পরেও সেই সময়টা আসলে আমরা তখন আমি তখন এফ রহমান হলের ভিপি প্রার্থী ছিলাম। তখন আসলে খুব মানে রঙিন রঙিন স্বপ্ন ছিল যে এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, এই সব চেঞ্জ করে ফেলবো। কিন্তু যখন ডাকসু নির্বাচনটা হলো, তখন আসলে আমরা বুঝতে পারলাম যে আসলে রাষ্ট্রটা কী জিনিস, স্টেট আসলে কী জিনিস, সরকার আসলে কী জিনিস, রাজনৈতিক শক্তিগুলো আসলে কী জিনিস। আমরা সাদা চোখে সরল মনে যে জিনিসগুলো আসলে যেভাবে করে দেখি, এগুলো আসলে এত সহজ জিনিস নয়, সহজ অঙ্ক না। আমি আপনার কাছে পরবর্তী প্রশ্ন বা জানার বিষয় হয়তো আসবে, এখন কেউ বলবেন? আচ্ছা, আমরা যদি বিগত সময়ে যে ডাকসুগুলো হয়েছে সেগুলো যদি একটু দেখি, স্বাধীনতার পরে মোট 6 বার বাংলাদেশে ডাকসু হয়েছে। তো ডাকসুর যে উদ্দেশ্য, শিক্ষার্থীদের দাবি দেওয়া পড়াশোনা থেকে আদায় করে নিয়ে আসা এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা পূরণ হওয়া, সেটা আমরা দেখি নাই। ডাকসুর মাধ্যমে অনেক বড় বড় নেতা তৈরি হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ হয় না, শিক্ষার্থীদের প্রত্যাশাটা পূরণ হয় না। এবং গত 16 বছরে বাংলাদেশে যে ফেসিবাদ ছিল, যে ফেসিবাদের মধ্যে ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন, নির্যাতন, গণরম গ্যাস্টন কালচারের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যেভাবে তাদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, আজকে জুলাই বিপ্লব পরবর্তী আজকের যে ডাকসু, সেই ডাকসুতে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখানে আর কোনো গণরুম নাই, কোনো গ্যাস্ট রুম নাই, শিক্ষার্থীরা তাদের মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে। এবং আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, সেই ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থীরা আছি সবাই এক টেবিলে বসে আমরা আমাদের নিয়ে আমাদের যে হচ্ছে চিন্তাগুলো সেগুলো আমরা শেয়ার করছি। বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হইতে পারে এবং গণতন্ত্র চর্চাটা কেমন হইতে পারে আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, গণতন্ত্রের এই ধরনের একটা এনভায়রনমেন্ট করার জন্য গত 16 বছর ধরে হচ্ছে লড়াই সংগ্রাম ছিল এবং আমাদের জুলাই বিপ্লবে আমাদের শহীদরা জীবন দিয়েছে, যার ফলশ্রুতিতে আজকে এই ধরনের চমৎকার একটা এনভায়রনমেন্ট আমরা নিয়ে আসতে পারছি। তো আমরা আশা করছি এই ডাকসুর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে একটা বার্তা দিব যে হচ্ছে বাংলাদেশের রাজনীতি এরকম হওয়া উচিত। আমাদের মধ্যে হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব থাকবে, আমাদের এক একজন এক একটা এজেন্ডা থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এখন আমরা একটু বাম দিক দিয়ে আসি, কেউ বলবেন? এখান থেকে শুরু করেন, কে বলেন? মাইক্রোফোনটা নিয়ে নেন। আচ্ছা,
5ই আগস্ট পূর্ববর্তী যে রাজনৈতিক কালচারের আমি যদি কয়েকটা দৃষ্টিভঙ্গি বলি, যেমন আমি যেটা দেখেছি যে হলে এক ধরনের রাজনৈতিক কালচার ছাত্রলীগ তৈরি করেছিল এবং এটা কাইন্ড অফ ক্যান্টনমেন্ট স্টাইল, যে ক্যান্টনমেন্টে একটা অর্ডার আছে, অর্ডারের মধ্যে করে পালন করতে হবে। তো গেস্ট রুমের মধ্যে শিক্ষার্থী, যে কোনো শিক্ষার্থী যখন আসতো তাকে গেস্ট রুমে নিয়ে আগে বলা হতো যে আমি ছাত্রলীগের মাধ্যমে উঠছি এবং ছাত্রলীগের সকল ধরনের প্রোগ্রাম করব, থাকবো, কাজ করবো, এই ধরনের তার একটা শপথ বাক্যের মতো পাঠ করানো হইতো এবং তাকে সেটা মুখস্থ করা হইতো। তো তার মধ্যে দিয়ে ওই ছেলেটাকে একদম প্রাথমিকভাবে মানসিকভাবে পরাজিত করে ফেলতো এবং ছাত্রলীগ তাকে করায়ত্ত করে তার গেস্ট রুম, গণরুম থেকে শুরু করে সব ধরনের প্রোগ্রাম করাতো। ওইটা ছিল প্রত্যেকটা হলে মোরলে সেম এনভায়রনমেন্ট। এর বাইরে টিএসসি বা পাবলিক স্পেয়ারগুলোতে একটা ডিফারেন্ট টাইপ অফ কালচার ছিল, ডিফারেন্ট টাইপ অফ কালচার। আবার এটা মানে মাল্টি ডাইমেনশনাল ছিল। ওইখানে যেমন ছাত্রলীগ গো বোর্ড কালচারাল প্রোগ্রাম করতো, এখানে কিন্তু টিএসসি তো অনেকগুলো গো বোর্ড কনসার্ট করছে 7 জন ইলেকশনের আগে। তো সেই ধরনের একটা কালচারাল হেজিমনি সে টিএসসির মধ্যে বাঙালি জাতীয়তার নামে সে এখানে কালচারাল আগ্রাসন এখানে চালাইতো এবং সে এখানকার একটা গ্রুপ অফ পিপলকে সে এইসব প্রোগ্রামে ইনভাইট করে তাকে মিডিয়া বা অনেক কিছু দিয়ে, যেমন নগদ সেখানে খুব ভারী ভারী প্রোগ্রাম করতো ছাত্রলীগের সাথে মিলে করে এদেরকে বাঁচায় রাখতো। আবার অ্যাট দ্য সেম টাইম সেদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখানে প্রতিদিন হাজির করতো। এর বাইরে এর পাশাপাশি কী হয়েছিল যে ক্যাম্পাসের যারা মুক্তমনা, যারা এর বিরুদ্ধে, যারা স্বাধীনচেতা, এই মানুষগুলা ছোট ছোট সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করতো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 বছর হয়ে যাচ্ছে আমার পড়াশোনার। আমি পুরো টাইমটাতে 5 এক্সট্রা এক পর্যন্ত অনেককে দেখেছি যারা ছোটো টিম আসতেছে, বাট ছোটো ছোটো কমিউনিটি করে করে তারা কিন্তু এই মুভগুলো পরিচালনা করছে ক্যাম্পাসে। জুলাই অভ্যুত্থানে যে আমরা একত্রিত হতে পারছি সবাই মিলে, তার অন্যতম কারণ ছিল যে এই ছোটো ছোটো কমিউনিটিগুলো যখন বিলং করতো এবং তারা কিন্তু জুলাইতে একসাথে হয়েছে। ইভেন আমি যদি ছাত্রদলের কথা বলি বা এই যে বিনিময় মোল্লা ভাই, আপুরা, সবাই কিন্তু আমরা এরকম কমিউনিটি বেস করে করে ক্যাম্পাসে মোবিলাইজ করেছিলাম। তো ফলত সর্বশেষ জুলাই অভ্যুত্থানটা আসছে, আর সেই জন্যই আমরা আসলে এক টেবিলে বসলে কথা বলতে পারি, আলোচনা করতে পারি বা একটা পয়েন্টে একমত হইতে পারি অন্তত। আপনি 5ই আগস্টের আগের কথা বলেছেন, তো 5ই আগস্টে নানা ডাইমেনশনাল পলিটিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে। তবে সঙ্গে সঙ্গে এটা একটু বলেন, যেটা ইয়ামিন যোগ করেছিল, পাঠের পরিবেশ, শিক্ষকদের সাথে সম্পর্কের এই জায়গাগুলো আমরা আলোচনা করতে পারি। এখানে শিক্ষকদের সাথে যদি বলি বা পাঠের পরিবেশ, হ্যাঁ, এখানে ক্লাস করা যেত, পরীক্ষা দেওয়া যেত, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই সেখানেও বাধাগ্রস্ত হতো। যেমন আমি নিজে ক্যাম্পাসে 7 জন ইলেকশনের পরে প্রায় 1.5 থেকে 2 সপ্তাহ ক্যাম্পাসে ঢুকতে পারিনি, মানে বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছিল ক্যাম্পাসে আসলে এই করবে সে করবে। তো এরকম পরিবেশ নানা সময় আসলে আমাদেরকে ফেস করতে হয়েছে। শিক্ষক রাজনীতিও আপনাদেরকে মানে শিক্ষক রাজনীতি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে সবার আগে যারা এই ক্যাম্পাসকে ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে ক্যাম্পাসের শিক্ষক রাজনীতি। কারণ তারা আগে থেকেই ডিভাইডেড, আগে থেকেই পজিশন নিয়ে রাখছে, আগে থেকেই সে এজেন্ডা বাস্তবায়নে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কে ডিন হবে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কে বিসি হবে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কে চেয়ারম্যান হবেন সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। যে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়। ইভেন ওই শিক্ষক যিনি ওই সময় ডিন হয়েছেন, উনি নিয়োগ পাওয়ার সময় রাজনৈতিকভাবে নিয়োগ পেয়েছেন। তো যখন পুরো সিদ্ধান্তটা একটা রাজনৈতিক হয়, যেখানে রিক্রুটমেন্টের রাজনৈতিক সিদ্ধান্ত হয়, সেখানে আসলে শিক্ষক রাজনীতির মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে বিভাজন করে এখানে আওয়ামী লীগ টিকেছিল। আমি দেখলাম যে কাদের মাইক্রোফোন হাতে নিয়েছিল। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তেমন একজন সাধারণ শিক্ষার্থীর মনোভাবটা আমি তুলে ধরতে চাই। জি, আমি স্কুল কলেজ লাইফ থেকে টুকটাক রাজনীতি সচেতন মানুষ, সেই ভাবনার জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি। কিন্তু আমার ভাবনার জায়গাটা একদম স্থির ধরে। কখন দেখেন, যখন আমি দেখি যে আমার যে একদম আকাশচুম্বী একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখানে এসে একদম ধাম করে আপনার নেমে যায়। কিন্তু আমি কি দেখি, আমি স্বপ্ন নিয়ে আসি। আপনি যে ছাত্র রাজনীতির প্রশ্নটাই করেন, আমি ভাবতাম যে আদতে ছাত্র রাজনীতি হবে ছাত্রদের জন্যই, কিন্তু ছাত্র রাজনীতির যে কাঠামো সেট করা হবে সেটা অবশ্যই ছাত্রদের কল্যাণজনক দিকগুলো চিন্তা করে, ছাত্রদের সেন্টিমেন্টের জায়গাটা চিন্তা করে কিন্তু ছাত্র রাজনীতির কাঠামোটা এখানে সেট করা হবে। কিন্তু দেখলাম সম্পূর্ণ একটা ব্যতিক্রম রূপ আমরা এখানে দেখতে পেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের আনাচে কানাচে থেকে প্রতিটা মণিমুক্তা আমরা একদম ছেঁকে নিয়ে আসে, কিন্তু সেই মণিমুক্তাগুলো ঠিক 5 বছরের মাথায় কিন্তু তারা দেশ এবং জাতির জন্য বার্ডেন হিসেবে বের করে দেয়। একটা সময় দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষ কাউকে আত্মহত্যা পথটা বেছে নিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতির দিকে একজন শিক্ষার্থীকে নিয়ে যায়। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা অজপড়া গা থেকে বেশিরভাগের ক্লাসের টপ 5 যারা, টপ 10 যারা, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। এই যে একজন আলাবোলা মেধাবী শিক্ষার্থী হুটহাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে 2 থেকে 3 মাসের মাথায় সে হতাশ হয়ে যায়। সে একদম না শুধু হতাশ না, শুধু চিন্তাইকারী, চাঁদাবাজে আপনার পরিণত হয়ে যায়। এই যে মূলত কিসের কারণে, এখানকার এক্সিস্টিং ছাত্র রাজনীতির যে কাঠামোটা, যে কালচারটা, সেই কালচারে কিন্তু একজন মেধাবী শিক্ষার্থীকে চিন্তাইকারী, চাঁদাবাজ,
দখলদারিত্ব স্থাপন করতে একজন অগ্রগামী সৈনিক হিসেবে রূপান্তর করে। এই হচ্ছে ছাত্র রাজনীতির কালচার, এই হচ্ছে ছাত্র রাজনীতির অবস্থান। তো এই জায়গা থেকে আমরা প্রথম বর্ষে এসে আমরা চিন্তা করলাম যে আদতে এত বড় মানে দৈত্য দানবের বিরুদ্ধে কীভাবে ফাইট দেওয়া যায়, এটা আদতে সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করতে কিছু মানুষ। আমরা মনে করি দেখেন এক্ষেত্রে এখানে যারা ছাত্র রাজনীতি করেছেন আমাদের কাছে দায়বদ্ধতার জায়গা আছে। অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা যদি নিজেরা প্রতিবাদ করতে পারি না, অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যারা অত্যাচারী কোনো প্রকার কৌশল কিংবা স্ট্র্যাটেজির অংশ হিসেবে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করেছি। আবার অনেক ক্ষেত্রে অনেক ছাত্র সংগঠন প্রতিবন্ধকতা দেখিয়ে, নানান অপারগতা দেখিয়ে, নানান প্রতিবন্ধ দেখিয়ে তারা পিছুটে হেঁটেছেন। কিছু মানুষ হচ্ছে জীবনের মায়া ত্যাগ করে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে আজকের অবস্থান। কিন্তু এই যে আপনার এত পরিবর্তন, এত কিছু, আমাদের মনে হয় আমাদের এখন সময় এসেছে আমাদের রাজনীতির যেই অপরাজনীতি, অপরায়ণ যেটা আমরা বলি, সেই রাজনীতির যে অপকাঠামোর কথা বলি, সেই অপকাঠামো এখন চেঞ্জ করার সময় এসেছে। যদি ছাত্র রাজনীতিই বলি, সেই ছাত্র রাজনীতি আমাদের অবশ্যই শিক্ষার্থী বান্ধব করে তুলতে হবে। ছাত্র রাজনীতি 24শে গণঅভ্যুত্থান পরিবর্তে সেই সুযোগ শিক্ষার্থীরা আমাদেরকে তৈরি করে দিয়েছে। কিন্তু আপনি যদি বলেন এই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী, সেই জায়গা থেকে আমরা যদি আগামী দিনে রাজনীতি সেট করতে হয় অবশ্যই শিক্ষার্থীদের কনসার্নকে মাথায় রেখে সেট করতে হবে। আমাদের পুরনো যে বদ্ধমূল যে ধারণা আমাকে এইভাবে রাজনীতি করতে হবে, না হলে আমার রিক্রুটমেন্ট হবে না, হলে রাজনীতি থাকলে আমার রিক্রুটমেন্ট হবে না, আমাদের এই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নতুন করে নতুন আঙ্গিকে এই ক্যাম্পাসকে এই ছাত্র রাজনীতি সাজাতে হবে। আদারওয়াইজ আমরা যতই ডাকসু করি, যতই মানে অনেক কাঠামো করি, সেটা পরিবর্তন হবে না যদি না ছাত্র সংগঠনের নেতৃত্বের মধ্যে একটা মনোজাগতিক একটা পরিবর্তন আসে, আলটিমেটলি তার একটা সদিচ্ছার প্রয়াস থাকে। জি, তাহলে আমি আপনার যে ইশতেহার বা আপনি কি করতে চান বা আপনার দল কি করতে চান সেটা শুনবো। কি মাইক্রোফোন জি ফরাদ নিয়ে যায়, আমি অলমোস্ট অনেকগুলো কথা চলে আসছে আর কি, কয়েকটা ব্যাপার বলা দরকার। এখানে গত 5ই আগস্টের আগ পর্যন্ত যে সময় কেটেছে তার মধ্যে একটা বড় জায়গা ছিল শিবির একটা মজলুমের নাম হয়ে দাঁড়াইছিল আর কি। মানে কেউ টর্চার্ড হবে মাননি তাকে শিবির সন্দেহে মারা হয়েছে। রহমান হলে আমাদের এক শিক্ষার্থীকে রীতিমতো ছাদ থেকে ফেলে দিয়েছে, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার প্ল্যান হচ্ছে ওরে সুসাইড করছে ধরনের দেখাবে। পরে তিনি হাত পা ভাঙা অবস্থায় বেঁচে গেছিলেন। আমাদের মিফতাহুল মারুফ এবারে যে আমাদের জেনারেল মেম্বার পদপ্রার্থী, সে ওকে হলে শুধুমাত্র একটা ফেসবুকে একটা পোস্টের কারণে তাকে হল থেকে ধরে নিয়ে গিয়ে প্রশাসনের ব্যবস্থাপনায় থানায় দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এসএম হলের একটা ঘটনা আছে, এসএম হলে মোটামুটি চোখ উপড়াই ফেলার মতো অবস্থা আর কি, একদম রক্তাক্ত করে খুব ভয়াবহ অবস্থা। প্রত্যেকটা জায়গায় কিছু মনে হলেই শিবির সন্দেহ, মনে হয় পেটানো যায়, এবং যদি শিবির প্রমাণ পায় তাহলে মেরে ফেলাটাও যায়। এইরকম একটা মানে ধারায় চলে গেছিলো। তারপরে বটতলায় একটা কোরআন নিয়ে একটা প্রোগ্রাম ছিল, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম, তাদেরকে শৌকজ দেয়। এই যে চরম মাত্রায় ইসলামফোবিক অবস্থা তৈরি করা এবং যে কোনো ধরনের সিমটম যখনই যা পায় না কেন তাকে শিবিরটা দিয়ে পেটানো যায় এবং সিরিয়াস লেভেলে টর্চার করা যায়, সে লেভেলে চলে গেছিল। এটা বড় একটা কারণ ছিল কি জানেন? বড় কারণ ছিল শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসে তখন নিয়োগ তখন যিনি ভিসি ছিলেন, তিনি ভারপ্রাপ্ত ভিসি ছিলেন, তিনি পার্মানেন্ট ভিসি হওয়ার জন্য শিক্ষক নিয়োগ না দিয়ে ভোটার নিয়োগ দেওয়া শুরু করছে। মানে এক প্রকার যা কিছু নিয়োগ দিচ্ছে মনে হচ্ছে উনি ভোটার নিয়োগ দিচ্ছেন লিস্ট ধরে ধরে। এই যে শিক্ষক নিয়োগের বাজে প্রক্রিয়া এবং এই যে শিক্ষককে ভোটারের মতো করে ভোটার নিয়োগ দেওয়ার চিন্তা করা, মেরিট লিস্টে কে আছে, কাকে আগানো দরকার এটা চিন্তা না করে দলীয় রেফারেন্সে কাকে দেওয়া যায়, তখনই মোটামুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে রীতিমতো। এই সামগ্রিক পরিবেশে একে তো শিক্ষকরা খুবই বাজেভাবে পলিটিক্সে জড়িত এবং তার প্রত্যেকে একটা দলকে ওন করে সেই জায়গায়, এবং সেটিতে আবার একই সাথে হলগুলোতে ছাত্র লীগের একচ্ছত্র আধিপত্য। কেউ যদি পড়তে চায় তাকে হলে না থাকাটা তার জন্য সে নিজের জন্য রেফার করে নিত আর কি। আপনি রিডিং রুমে ঢুকছেন, হঠাৎ করে বলতে চাই বাইরে হওয়া প্রোগ্রামে যা, এই যে বাজে অবস্থা। রাত 3টা বলা পারে না, রাত 3টা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের ছেলেদেরকে হল থেকে বের করে দেয়, বের হয়ে যায়। এই যে বাজে পরিবেশ, এদের কারণে বিশ্ববিদ্যালয় গত 15 বছরের শিক্ষার্থীরা একাডেমিক ফ্রেন্ডলি পরিবেশ পায় নাই। এখন সমন্বিত কমিটমেন্ট নেওয়া দরকার প্রত্যেকের জায়গা থেকে, কোনো যাতে এই বাজে জিনিস আর না ফিরে, এবং শিক্ষকদের যে কনসেন্ট্রেশন সেটা স্টিল এখনো আছে। এখনো শিক্ষকরা কেন যেন হঠাৎ একটা দলের দিকে চলে যাচ্ছে। মেঘ মোল্লার নাকি উমামা কি বলতে চাই? অনেকগুলি গুরুত্বপূর্ণ আলোচনা আসলো, তার মধ্যে থেকে কয়েকটা জিনিস ধরে যদি একটু বলি। জি, একটা হচ্ছে যে শিক্ষার্থী বান্ধব রাজনীতি কেমন হতে পারে বা শিক্ষার্থী বান্ধব রাজনীতি আদতে কি, কাদের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলো। যার মধ্যে একটা হচ্ছে যে একজন শিক্ষার্থী তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি আকাশ কুসুম স্বপ্ন নিয়ে আসেন এবং খুব দ্রুতই সেই স্বপ্নগুলো ভেঙে চলে যায়। তার একটা দিক যেমন 5ই আগস্টের আগ পর্যন্ত আসলে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে কমন, একটা দিক একটু ডিফারেন্ট।
ডিফারেন্ট হচ্ছে যে আগে এই ডিহিউম্যানাইজেশনের যে প্রক্রিয়া, বিমানবিকীকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে সরাসরি একটা ছাত্র সংগঠন যুক্ত থাকতো, ছাত্রলীগ। কিন্তু এর বাইরেও বিমানবিকীকরণের আর একটা আঙ্গিক আছে, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন। আমরা বারবার করে নানান রকম একাডেমিয়ার কথা বলবো এবং একাডেমিক পরিবেশের কথা বলবো। এখানে অনেকে আছেন একাডেমিয়ার সঙ্গে ছাত্র রাজনীতিকে পরস্পর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবেন, কিন্তু যেটা চিন্তা করা খুব গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে আমাদের যে ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়া, যে আপনি আসলে ঠিক মানুষ না, আপনি মানুষ, এটা কিন্তু ঠিক তার রাজনৈতিক মতাদর্শ ধরেই সবসময় করা হচ্ছে এমন না। একজন শিক্ষার্থী বাই ডিফল্ট এখানে মানুষ। কিভাবে? ধরেন আপনি একজন শিক্ষার্থী, আপনি প্রথম দিন ক্লাসে গেলেন, ক্লাসে যাওয়ার পর একজন শিক্ষক আপনার ক্লাস নিচ্ছেন। এমন অনেক শিক্ষক আছেন যারা গত 30 বছর ধরে একই স্লাইড পড়াচ্ছেন, কিন্তু একই স্লাইড যে আপনাকে পড়ায় আসা হচ্ছে, এইটার এগেনস্টে রেজিস্ট করার কোনো মেকানিজম আপনার নাই। এটা 5ই আগস্টের আগে যেমন সত্য ছিল, 5ই আগস্টের পরেও একইভাবে সত্য। অর্থাৎ আপনার এখানে যে বিমানবিকীকরণ, সেটা কিন্তু একইভাবে ঘটছে। 5ই আগস্টের আগে যেটা ছিল, সেটা খুব ইন্টারেস্টিং যে এটার সাথে ছাত্রলীগও জড়িত ছিল, যে আপনি পড়াশোনা করছেন, আপনাকে ধরে এই চল প্রোগ্রামে যাইতে হবে, এবং যাইতে হবে মানে যাইতেই হবে, না গেলে মুশকিল, না গেলে আপনার হলের সিট থাকবে না। তাহলে আপনার প্রোগ্রাম করতে হচ্ছে, না হলে আপনার হলের সিট থাকছে না। আপনি যদি শিক্ষকের সাথে কোনো ধরনের এমন কথা বলেন যেটা শিক্ষকের গায়ে লাগে, শিক্ষকের কোনো একটা পড়াশোনা তিনি যখন পড়াচ্ছেন তখন তার কোনো একটা বক্তব্যের গঠনমূলক সমালোচনা করেন, তখন আপনার শিক্ষকের হাতে আপনাকে যে ইভ্যালুয়েট করার প্রসেস, সেই ইভ্যালুয়েট করার প্রসেস ধরে আপনার নাম্বার নাই হয়ে যেতে পারে। আপনাকে থাকতেই হবে, আপনার টিচার যত বাজে ক্লাস নিক, আপনার ওই ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে। এখন এই যে ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়া, এটার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বা ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে মানসিক স্বাস্থ্য। আমাদের এখানে একটা সাইলেন্ট এপিডেমিক হচ্ছে আমাদের এখানকার মেন্টাল হেলথ ক্রাইসিস। এই মেন্টাল হেলথ ক্রাইসিস নিয়ে কেউ কথা বলে না, কারণ আমাদের এখানে অন্তত বাংলাদেশে এরকম ধরে নেওয়া হয় যে মানসিক স্বাস্থ্যের যে সংকট, সেই সংকটটা যেন বা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের একটা শখের সংকট। কিন্তু আমরা বাস্তবে কি দেখি? আপনি যদি একদম লেটেস্ট ঘটনাটা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীটি 5ই আগস্টের পরবর্তীতে মারা গেছেন আত্মহত্যা করে এই ক্যাম্পাসে, তিনি ছিলেন চা বাগান থেকে আসা একজন শিক্ষার্থী। এখন চা বাগান থেকে আসা শিক্ষার্থী, তিনি যে ডিপ্রেশনে ভুগছেন, বিজ্ঞানের ছাত্র মনে হয় না? জি, তিনি যে ডিপ্রেশনে ভুগছেন, এটি আসলে তার নিজেকে মানে এটি রেকগনাইজ করার বা এটি নিজেকে নিজে বলার কি বলবো মানে ক্যাপাসিটি তাকে দেওয়া হয় নাই। তিনি চাইলেও বলতে পারবেন না, লজ্জা পাবেন যে হে আমার মানসিক স্বাস্থ্যের সমস্যা, এটা আমি কিভাবে বলি। কিন্তু দেখেন আমাদের এখানে নাসিরুল্লাহ সাইকোথেরাপির মতো জায়গা আছে, সেখানে শিক্ষার্থীদের থেকে বাইরের থেকে যারা টাকা দিয়ে ওখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেন, সেই যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাহলে আপনার এখানে আমি যেভাবে দেখি যে ছাত্র রাজনীতির একটা ভয়াবহ ডিহিউম্যানাইজিং এফেক্ট ছিল, সেটা শুধু ছাত্র রাজনীতির না, সেটা আমাদের গোটা বিশ্ববিদ্যালয়ের। এখানে আপনি শিক্ষকের কাছে মানুষ, এখানে আপনি রাজনৈতিক বড় ভাইয়ের কাছে মানুষ, এখানে আপনি রেজিস্টার বিল্ডিংয়ের কাছে মানুষ। আপনি বহু প্যারা নিয়ে 12:30টার সময় একটা কাজ করতে গেলেন, বলে দিবে লাঞ্চের পরে আসেন। এখন আপনি বলতেছেন ভাই আমার খুব জরুরি, আমার করা লাগবে, লাঞ্চের পরে আসেন। মানে কোনো রকম কোনো ওখানে কোনো চেঞ্জ নেই। মনে হয় একটু যদি শেষ করতে পারি, যে এখানে যদি কোনো নতুন ছাত্র রাজনীতি দাঁড় করাইতে হয়, তাহলে সেখানে তার মূল জায়গাটা হওয়া দরকার কিভাবে মানুষকে হিউম্যানাইজ করা যায়, কোনো মানুষ থেকে মানুষ হওয়া। এই দায়িত্বটি তো এই যে আমার সঙ্গে আপনারা যারা আছেন তারাই পালন করবেন। আমি সেটা পরবর্তীতে শুনবো। উমামা বলবেন। আমাদের সবারই কিন্তু অসংখ্য স্বপ্ন থাকে, আমাদের নিজেদের নিয়ে স্বপ্ন থাকে, বিশ্ববিদ্যালয় নিয়ে একটা স্বপ্ন থাকে, এবং আমরা যেটা চেয়েছিলাম যে ইউনিভার্সিটির জন্য আমরা কিছুটা কন্ট্রিবিউট করবো, ইউনিভার্সিটিও হচ্ছে আমাদের জন্য অনেক কিছু করবে। বাট যখন আমরা আস্তে আস্তে ক্লাস অ্যাটেন্ড করা শুরু করি, হলে যাওয়া শুরু করি, আমাদের প্রধান যে কিছু সমস্যা আমরা এখানে ফেস করা শুরু করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে দেখা যাচ্ছে তার যে শিক্ষক বা তার যে প্রশাসন, সে আসলে কোনো হিউম্যান বিইং আসলে হিসেবেই ট্রিট করে না। আমার যখন একটা মানসিক সমস্যা হচ্ছে বা আমাদের যখন একটা শারীরিক সমস্যা হচ্ছে, স্টুডেন্টের ডেঙ্গু হয়ে সে 3 দিন হসপিটালে পড়ে আছে, এরপর সে পরীক্ষা একটা দিতে পারে। এই পরীক্ষাটা নেওয়ার জন্য দেখা যাচ্ছে তাকে যত দোকান হচ্ছে ঘুরতে হচ্ছে, ঘোরার পরে পরবর্তীতে হয়তো ডিপার্টমেন্ট তাকে প্রচুর ভোগান্তিতে ফেলার পরে হয়তো তার মিড টার্ম পরীক্ষাটা নিবে। এগুলো আমাদের ফার্স্ট ইয়ারে থাকতে যখন ডেঙ্গু একটা এপিডেমিক হয়েছিল, ওই সময় আমরা ফেস করি যে আমাদের ডিপার্টমেন্টে যে স্টুডেন্টরা ডেঙ্গু আক্রান্ত ছিল, তাদের পরীক্ষাটা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট নিতে চাচ্ছিল না। তো এই যে ছোট ছোট রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে আমরা যাই যে আসলে আমরা যেভাবে করে বিশ্ববিদ্যালয়টাকে কল্পনা করেছিলাম যে আসলে ছাত্র বান্ধব হবে, সেই জায়গা থেকে আসলে বিশ্ববিদ্যালয় খুবই সেলফ সেন্ট্রিক, এবং টিচাররা নিজেদের বেতন এবং নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। যে একটা বিশ্ববিদ্যালয়ে যখন আপনার দেশের মধ্যে আছে যার বয়স হচ্ছে 104 বছর,
তার গবেষণার পরিবেশটা আসলে কেমন হবে, তার শিক্ষার পরিবেশ কেমন হবে, খাবারের মান কেমন হবে, এটা তো স্টেটের একটা মাথা ব্যথা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের রাষ্ট্র 1971 সালের পরে সেই 73 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স আছে, সেই অর্ডিন্যান্সের মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। গত 54 বছরে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলি, এগুলো যে আসলে একটা একাডেমিক ইনস্টিটিউট, এবং এখানে পড়াশোনার মান, খাবারের মান, স্বাস্থ্যের মান, আপনার গবেষণার পরিবেশ, এগুলো নিয়ে যে আসলে মাথা ব্যথা সরকারের থাকা উচিত, সেটা আমরা কখনো সরকারের পক্ষ থেকে সরকারি দলগুলোর কথাবার্তায় কখনো আমরা শুনতাম না। এখন গত 17 বছরে যেটা হয়েছে, শেখ হাসিনা বা এখানে ছাত্রলীগ যেটা করেছে, বিদ্যমান সমস্যাগুলোর তারা এক ধরনের একটা সুবিধাভোগী হয়ে উঠেছিল, এবং এই সমস্যাগুলো জিয়ে রেখে তারা আবেদন সংকটটা জিয়ে রেখে হলগুলো দখল করেছে। হলগুলো দখল করে ছাত্রদের যে থাকার পরিবেশ থেকে শুরু করে তাদের যে লাইফস্টাইল, সবকিছুই কিন্তু ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে। ফলাফল হিসেবে দেখা গেছে যে আমাদের একজন ছাত্রের বা একটা বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের 17 বছর কোনো ধরনের বিকাশ কিন্তু আমাদের হয় না। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক পরিবেশটা অন্তত 2009 পূর্ববর্তী সময় ছিল, সেই রাজনৈতিক পরিবেশটাও কিন্তু পুরোপুরি স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে ঢুকে পড়ে। একই সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রচন্ড রকমের শিক্ষক রাজনীতি বা এক ধরনের একটা দলীয়করণ, এটাও হচ্ছে পুরোপুরি এটার সাথে যুক্ত ছিল। সেই জুলাই অভ্যুত্থানে আমাদের আকাঙ্ক্ষাটা কি ছিল, যে দেশ আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে আগাবে এবং দেশে হচ্ছে একটা প্রপার কাঠামো থাকবে এবং প্রত্যেকটা কাঠামোর মধ্যে দিয়ে হচ্ছে দেশ আসলে চলবে, যেটা সাধারণ শিক্ষার্থীরা যেটা বলে থাকে যে হয়তো মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা এই দেশগুলো যেভাবে করে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়ে পরিচালিত হয়, আমাদের ইউনিভার্সিটিগুলোও যাতে সেরকম একটা কাঠামোর মধ্যে থাকে। কিন্তু সেটা হয়েছে 5 আগস্টের পরে আমাদের এখানে, যেটা একটু আগে মেঘদা বলেন, আমার ক্লাসের মান কিন্তু আগের মতোই খারাপ। আমার টিচার কিন্তু আগের থেকে বেটার ক্লাস নিতে পারছে, বিষয়টা এরকম না। বরং আমি দেখতে পাচ্ছি যে শিক্ষকরা এতদিন পর্যন্ত নীল দলের এক ধরনের মোড়কে ছিল, সেই শিক্ষকরাই এখন দেখা যাচ্ছে সাদা দলের মোড়কে তারা সেজে গেছে। আবার আমাদের যে আবার দেখা যাচ্ছে আমাদের হলগুলোতে হয়তো আগের মতো পলিটিক্যাল নাই, কিন্তু আমাদের ছাত্রদের যে দৈনন্দিন সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করার পরিবর্তে ক্যাম্পাসে সেই একই মতাদর্শিক দ্বন্দ্বের মধ্যেই কিন্তু ক্যাম্পাস ঢুকে পড়েছে। এখানে 71 বড় নাকি 24 বড়, এখানে কোন ছাত্র সংগঠনের স্পেস কতটুকু হওয়া উচিত, এটাই আসলে ক্যাম্পাসে বর্তমানে মূল ফোকাস। 5 আগস্টের পূর্বে একজন শিক্ষার্থীর পক্ষে শিক্ষার্থী বান্ধব কোনো সুস্থ পরিবেশ তো ছিলই না, বরং এইখানে আপনার বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, শিক্ষার্থীর উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, সেগুলো তুলে উঠেছে। ঠিক একই সাথে আমার সমালোচক ফরাদ ভাই বললেন যে শিবির একটি মজলুমের নাম ছিল এবং শিবির সন্দেহে অনেককে পিটিয়ে মারা হয়েছে, অনেককে ফেলে দেওয়া হয়েছে, বহু ধরনের অত্যাচার করা হয়েছে। কিন্তু এই দায় তারাও এড়াতে পারে না, কেননা শিবিরের উচিত ছিল তারা যদি প্রকাশ্যে রাজনীতি করতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের শিবির সন্দেহে কাউকে মেরে ফেলতো না। তো আপনারা যদি প্রকাশ্যে করতেন তো আমার মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থীর জীবন হয়তো বেঁচে যেত, কারণ আমরা প্রকাশ্যে একজন ব্যক্তিকে কিন্তু মেরে ফেলা এত সহজ না। আওয়ামী লীগ আমলে সহজই ছিল, কিন্তু এতটা সহজতর হতো না। হ্যাঁ, এত সহজই ছিল কিন্তু এতটা সহজতর হতো না। যাই হোক, আর 5 আগস্টের পরবর্তী সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীদের পূর্বের যে ট্রমা, সেই ট্রমাকে টুল করে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চেয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যারা এই নিষিদ্ধের আন্দোলনে যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে, তারাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন ছাত্র সংগঠনের ধারক এবং বাহক হয়েছে। সুতরাং আমরা কিন্তু পরবর্তীতে আমাদের পজিটিভ ধারা রাজনীতি, ছাত্রদলের পজিটিভ ধারা রাজনীতি শিক্ষার্থীদের হারে হারে টের পাওয়াতে সক্ষম করেছে যে ক্যাম্পাসে অবশ্যই মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হওয়া উচিত, ক্যাম্পাসে অবশ্যই ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন। আর আসন্ন ডাকসু নির্বাচনে আমাদের যে মনোনীত প্যানেল, এই প্যানেলটি সম্পূর্ণ একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল হয়েছে, যে প্যানেলে চাকমা গোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে, সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব রয়েছে, নারীদের প্রতিনিধিত্ব রয়েছে, ঠিক একইভাবে ক্রীড়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অনেকেই স্থান পেয়েছে। কিন্তু এই স্থানগুলো কিন্তু তারা কোটায় পায়নি, তাদের প্রত্যেকেরই পূর্বে রাজপথে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান ছিল। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সবথেকে মূল সমস্যা হলো আবাসন সমস্যা এবং ভালো মানের খাবারের সংকট। সুতরাং আমরা এই ক্ষেত্রে একটি সিস্টেমের কথা ভাবছি, সেটি হলো আমাদের যারা মাস্টার্সের শিক্ষার্থী রয়েছে তাদের ভিতরে কিন্তু একটি প্র্যাকটিস নেই যে তাদের রেজাল্টটা প্রকাশ হলে তারা বের হয়ে যাবে, কেননা এই ধরনের প্র্যাকটিস আমাদের ক্যাম্পাসে কিন্তু বিরাজমান। এই ক্ষেত্রে আমরা যদি পারি মাস্টার্সের শিক্ষার্থী যাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, রেজাল্ট পাবলিশের দিনই তার সিটটি অটোমেটেড ক্যান্সেল হয়ে যাবে। ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের সিটটি অটোমেটেড সিস্টেমে দেওয়া
যাবে না এই কারণে, কারণ এটা প্রায়োরিটি বেসড কিন্তু নির্ধারণ করা হয়। অনলাইনে তো প্রায়োরিটি কার কি এটা বোঝা এত সহজ না, এই জন্য। আরেকটি হচ্ছে আমরা গত কয়েকদিন বিভিন্ন ক্যান্টিনে ঘুরেছি, খাবারের মান সম্পর্কে শিক্ষার্থীদের কাছে শুনতে চেয়েছি। ক্যান্টিন মালিকরাও বলেছে অনেক ক্যান্টিন রয়েছে যেখানে ভর্তুকির প্রয়োজন রয়েছে, অনেক ক্যান্টিন রয়েছে যেখানে সঠিক মনিটরিংয়ের অভাব। সুতরাং আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যে সকল ক্যান্টিনে ভর্তুকি বাড়ানোর প্রয়োজন সেখানে ভর্তুকি বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। একই সাথে যে সকল ক্যান্টিনে খাবারের মান উন্নয়নের জন্য মনিটরিং সেল প্রয়োজন, মনিটরিং সেল গঠন করবো। আপনারা জানেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে আসে তারা কিন্তু একটা মহাসমুদ্রে এসে পড়ে। বেশিরভাগ শিক্ষার্থীর কিন্তু কম্পিউটার লিটারেসি থাকে না, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্লাইড বানাতে হয়, প্রেজেন্টেশন বানাতে হয়। এই জন্য আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীরা যখন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে আমরা কম্পিউটার লিটারেসি ব্যবস্থা করব, যেখানে তিনি প্রেজেন্টেশন, স্লাইড মেকিং সহ মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ড শিখবে। একই সাথে আপনি জানেন যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের একটি টিম আছে, ফার্স্ট ইয়ার অ্যাডভাইজারিং টিম, যারা সিনিয়র শিক্ষার্থী তাদের ভিতর থেকে মেধাবী শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থীকে গাইড করে বিভিন্নভাবে, যে তার কীভাবে পড়া উচিত, তার শিক্ষা কোথায় সমস্যা হচ্ছে সেগুলো প্রতিকার করার জন্য। যে একটা প্রশ্ন এসছে যে এই যে মিছিলে নিয়ে যাওয়া, জোর করে নিয়ে যাওয়া, ক্লাসরুম তারপরে যে গেস্ট রুম কালচার, এই যে সংস্কৃতিগুলি, হ্যাঁ, আপনি যেহেতু আবার আপনাদের সমস্ত কর্মসূচি আছে, আপনি যেতে চাচ্ছেন, সেই কারণে প্রশ্নটা একটু আগাম করে রাখতে চাই। এটার উত্তর কি, যদি আপনার দল বা আপনি যান বা আপনার সহকর্মীরা যদি কেন্দ্রে যায়, আমাদের হল সংসদগুলো তো আছে, সেইখানের সংস্কৃতিটা কি দাঁড়াবে? আসলে দেখুন, গণরুম গেস্টরুম প্রথা যারা চর্চা করতো তারা কিন্তু এখন আর কেউ নেই, তারা পালিয়ে গিয়েছে, এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, গণরুম গেস্টরুমের বিপক্ষে ছিল, তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। ভোটের পর এখন যেহেতু আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করছি, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের প্রচেষ্টা করছি, সেখানে তো গণরুম গেস্টরুমের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে, এবং গণরুম গেস্টরুম যেন ফিরে না আসে এই জন্য তো বললাম যে আমাদের আবাসন সংকটকে নিশ্চিত করতে হবে, আবাসন সংকট যেন কেটে যায়, সেজন্য আমরা বিভিন্ন আমরা বিশ্ববিদ্যালয়ের যে চিত্রটা এখন দেখছি, 5 আগস্টের আগের যে চিত্র, 5 আগস্টের পরে শুধু হলগুলোতে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের সবগুলো ছাত্র সংগঠন একসাথে কথা বলতে পারছি। এছাড়া কিন্তু আমাদের অবকাঠামো, আমাদের হচ্ছে টেকনিক্যাল কোনো কিছু কিন্তু পরিবর্তন হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেটও কিন্তু বাড়েনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগেও যেরকম হচ্ছে, তারা আগে তো মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানে হচ্ছে মত প্রকাশই ছিল না, একটি মতই ছিল। তো এখন আমাদের মত প্রকাশের স্বাধীনতা হয়েছে, অনেকগুলো মত হয়েছে, মতবিরোধ হয়েছে, মত পার্থক্য হয়েছে, আমরা আলোচনা করছি। কিন্তু এই মত প্রকাশ, এই আপনার হচ্ছে মতবিরোধ, এটি কিন্তু আমরা সফল হবে না যতক্ষণ পর্যন্ত মতগুলো আমরাকে গ্রহণ না করব। আপনি দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী মেঘদা বলছে যে সঞ্জুর কথা, সঞ্জু আমার ডিপার্টমেন্টের শিক্ষার্থী, সে বিশ্ববিদ্যালয়ের চা শ্রমিকের পরিবার থেকে সে উঠে আসছে। আপনি জানেন যে চা শ্রমিকরা কীভাবে হচ্ছে তারা জীবনযাপন করে, কী পরিমাণ টাকা পায়। সে বিশ্ববিদ্যালয়ে আসার পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু এই ছেলেটিকে হচ্ছে আলাদাভাবে তাকে হচ্ছে কাউন্সিলিং করেনি, তাকে হচ্ছে এই যে একটা অসম পরিবেশ, আমাকে গণরুমে থাকতে হবে, গেস্ট রুমে থাকতে হবে, শিক্ষার্থী খেতে হবে, কিংবা একটা শিক্ষার্থী আমাদের এই বাংলাদেশের সাধারণ যে মানুষের যে ধারা, যে পরিবেশ, যে ধরনের হচ্ছে একটি কমিউনিটির যে ধারণা, সে ধারণা বাইরে থেকে আসছে। আমরা কিন্তু তাকে ওইভাবে হচ্ছে কাউন্সিলিং করে আমাদের মূল ধারা নিয়ে আসতে পারছি না, বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে একটা পরিবেশ থাকা দরকার ছিল, সেই পরিবেশে কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি না। তো দেখা যাচ্ছে যে এই সঞ্জু যখন হচ্ছে সুইসাইড করতে উঠছে, সে কিন্তু 1.5 ঘন্টা ভাবছে যে আমি করবো কি করবো না, হলের সাথে কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু এই সময়টিতেও কিন্তু আমরা কোনো ধরনের কারো কোনো রেসপন্স বা কোনো ধরনের হচ্ছে কিছু পাইনি। ঠিক একইভাবে আপনি দেখেন আমাদের যখন হলে শিক্ষার্থীরা খাবার খেতে চায়, আমাদের ক্যান্টিনগুলোতে হচ্ছে ভাগাভাগি হতো, আমাদের ইন্টারনেটের উপর হচ্ছে ভাগ বসাতো, তারা ডিজিটাল বাংলাদেশের কথা বলতো, স্মার্ট বাংলাদেশের কথা বলতো, তারা ওয়াইফাই টেন্ডার মানে চাঁদাবাজি করতো, হলে ক্যান্টিনে চাঁদাবাজি করতো। আরেকটি যে বিষয়গুলো হচ্ছে আমাদের সবাই বলছে, আমি আমার একটা কথার দিকে চলে যাচ্ছি, যে আমরা বিশ্ববিদ্যালয়ের যে রিসোর্সগুলো আছে আমরা সেগুলো বাংলাদেশে কাজে লাগাতে পারছি না। আমাদের সায়েন্সের স্টুডেন্টরা মাইক্রোসফটে জব করছে, গুগলে জব করছে, ফেসবুকে জব করছে, অথচ তারা আমাদের বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠানে যখন ভর্তি হতে যায় বা চাকরির পরীক্ষা দিতে চায়, তাকে হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান পড়া লাগতেছে যে হচ্ছে উগান্ডার রাজধানী কোথায়, বুর্কিনা ফাসোর প্রেসিডেন্টকে, তাকে হচ্ছে বাংলা সাহিত্য পড়া লাগতেছে, তাকে হচ্ছে ইংলিশ সাহিত্য পড়া লাগতেছে। তার তো এটা পড়া দরকার নেই, আমার দরকার হচ্ছে তাকে আমি টেকনিক্যাল কাজে লাগাবো, তাকে কেন আমাকে সব সিলেবাস জানাতে হবে? আমার একটা আইবিএর শিক্ষার্থী যে হচ্ছে বিজনেসের হবে, তাকে কেন আমাকে ওই যে সংস্কৃতি শেখাতে হবে, কালচার শেখাতে হবে, কিংবা হচ্ছে তাকে গান কেন শিখতে হবে, তাকে কেন কবিতার কথা জানতে হবে?
সেটা তার ওই কাজ প্রয়োজনে সে জেনে নেবে, কিন্তু আমাদেরকে সেই রিসোর্সগুলো কিন্তু কাজে লাগানো হচ্ছে না। এছাড়া আমাদের বাংলাদেশে ধরেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমরা টিএসসি একটি সেন্টার আছে, সেই সেন্টারে আমরা হচ্ছে বিশেষ করে যারা আমরা হচ্ছে ABC ইউনিটের মানে BC ইউনিটের বা ঘ ইউনিটের যারা, তারা কিন্তু তাদের দখল কিন্তু এই টিএসসি তাদের দখলে। কিন্তু আমাদের যে সায়েন্সের শিক্ষার্থীরা আছে তারা যে একটি স্টার্ট আপ কমিউনিটি করবে, তারা যে হচ্ছে একটা মানে সায়েন্স কমিউনিটি করবে, তারা যে তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, সেগুলো নেই। আমাদের IB এর মতো একটি ফ্যাকাল্টি মানে ইনস্টিটিউট আছে যেখানে শিক্ষার্থীরা দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে লিড দিচ্ছে, তাদেরকে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না। আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সিস্টেমটাকে এরকম পর্যায়ে নিয়ে গেছে যে আমি একজন শিক্ষার্থী হয়ে একটা স্টার্ট আপ দাঁড় করাবো, আমি সেখানে পারবো না। আমি সেখানে রাষ্ট্রীয় অর্থায়ন অথবা রাষ্ট্রীয় মানে ওই যে মন্ত্রী এমপিদের কাছের লোক না হলে আমি স্টার্ট আপ দাঁড় করতে পারবো না। ডাকসুতে নির্বাচিত হলে সেটি নিয়ে কাজ করব, কিন্তু সেটিতে হচ্ছে রাষ্ট্রকে ফোকাস করতে হবে। আমরা বাংলাদেশের রাষ্ট্রের প্রেক্ষিতে আমরা যেটা দেখি, বাংলাদেশের সকল গভর্নমেন্টের কমন শত্রু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদেরকে সবাই একটা শত্রু হিসেবে দেখে, মানে কেউ সরকারে যাওয়ার পরে আমরা তাদের শত্রু হয়ে যাই, আর তাদের সবচেয়ে আপন হয়ে যায় সামরিক বেসামরিক বাহিনীগুলো। হ্যাঁ, আমরা জানি যে আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন, আপনাদের নির্বাচনী প্রচারণা চলছে। আমরা 2 মিনিট করে সবার কথা শুনবো, একটু জাস্ট উমামা থেকে এসে আমরা 2 মিনিট করে আবার শুনে আমরা শেষ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা তাদের মতো করে রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হওয়ার অধিকার রাখে, এবং তারা তাদের যে রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক চর্চার যে স্বাধীনতা, এটা আমাদের সবারই কিন্তু আছে। কিন্তু কোন রাজনীতি আসলে ছাত্রদের জন্য ক্ষতিকর, কোনটা ছাত্রদের জন্য কল্যাণকর, সেটা আসলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং আমাদের সামনের দিনে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎটা কেমন হবে, আজকে থেকে 20 বছর পর 40 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত হতে যাচ্ছে, আবাসন সংকট কীভাবে আমরা সমাধান করতে পারি, কিভাবে জব মার্কেটে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও বেটার পারফর্ম করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে কথা বলার সময় এখন এসেছে। খুবই দুঃখজনকভাবে ডাকসু নির্বাচনে আমরা একটা বড় সময় আলাপ করার একটা বড় সময় কিন্তু চলে যাচ্ছে মতাদর্শিক বা পলিটিক্স নিয়ে আলাপ করতে করতে, যেখানে আমার মাথায় কিন্তু পরিকল্পনাগুলো আছে যে কিভাবে করে আমি স্টুডেন্টদের সাথে এখানে একই সাথে হচ্ছে ফরেন ইউনিভার্সিটিগুলোর একটা রিলেশন ক্রিয়েট করা সম্ভব। আবার কোনো স্টুডেন্ট যদি হচ্ছে ইন্টার্নশিপ করতে চায় এবং টপ ইন্ডাস্ট্রিগুলোর সাথে যাতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যালুমনাই নেটওয়ার্ক আছে, সেই অ্যালুমনাই নেটওয়ার্কটা স্ট্রং কিন্তু ওভার পলিটিসাইজড, যার কারণে যে অ্যালুমনাইরা দেশে বিদেশে অনেক ভালো করছেন বা অনেক শাইন করছেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে খুব সহজে সম্পৃক্ত হতে পারেন না। সেক্ষেত্রে এই অ্যালুমনাই নেটওয়ার্কটা অনেক বেশি স্ট্রং করে আনাটা গুরুত্বপূর্ণ। আমাদের স্টুডেন্টদের ক্যারিয়ার কাউন্সিলিং, আমাদের স্টুডেন্টদের জব মার্কেটে এন্টার করা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর খুব ভালো ভালো স্টার্ট আপ আছে। কোথায় কোন স্টার্ট আপ আছে আমরা কিন্তু এগুলো কিছু জানি না, কারণ এগুলোর কোনো প্রপার সম্পর্ক আসলে আমাদের ইউনিভার্সিটি তৈরি করে দিতে পারে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আমাদের জব মার্কেটে এন্টার করার ক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নিজস্ব যে স্টার্ট আপগুলো আছে সেগুলো একটা বড় গেটওয়ে হতে পারে। আবার আমাদের পড়াশোনার ক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফার সিস্টেম, মানে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করে একটা ট্রাইমেস্টার বা একটা সেমিস্টার যাতে স্টুডেন্টরা পড়াশোনা করার জন্য যেতে পারে সেই ব্যবস্থা থাকা উচিত। একদমই শেষ করে ফেলছি। আর একটা বিষয় হচ্ছে পার্শিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে একটা ক্লোজড ক্রেডিট সিস্টেম, অর্থাৎ একটা ডিপার্টমেন্ট স্টুডেন্ট চাইলে আরেকটা ডিপার্টমেন্টের কোনো কোর্স নিতে পারবে না। আমরা মনে করি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই রিসোর্সটা আছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওপেন ক্রেডিট সিস্টেম ইন্ট্রা ইউনিভার্সিটি ওপেন ক্রেডিট সিস্টেম তারা চালু করতে পারে, যার ফলাফল হিসেবে একজন বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট সে ইকোনমিক্সও পড়তে পারবে, লও পড়তে পারবে, এবং আমি কিন্তু আরেকটা কোর্সে জিস্টটা অন্তত আমার ভিতরে নিতে পারবো। সেটা আসলে একাডেমিক একটা প্ল্যানিং, পাশাপাশি তো আবাসন সমস্যা, খাদ্য সমস্যা, এগুলাও আমার মনে হয় আমরা যখন কথা বলছি, আলাপ করছি, এই আলাপগুলোর থেকে অনেক বেশি আমাদের পলিটিক্যাল এন্ডিভোরগুলো নিয়ে আমাদের কথাবার্তা। আমি যেহেতু আবার ওই যে দ্বিতীয় পর্ব শুরু করছি, আপনার কাছে যদি মাইক্রোফোনটা চলে শুরু করে আমি ইয়ামিন হয়ে এদিকে আসবো। খালি একটা বিষয় জানা যে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো ছাত্র সংসদ যে চলে, সেখানে যে বড় রাজনৈতিক দলের তো ছাত্র সংগঠন, তারা শেষ পর্যন্ত যে রাষ্ট্র ওই যে রাজনৈতিক দল এবং বড় নেতাদের স্লোগান নির্ভর ওই কেন্দ্রিক হয়ে যায়। সেই জায়গা থেকে জুলাই পরবর্তী বাংলাদেশে এই যে ছাত্র সংসদ
বা ছাত্র রাজনীতি কোথায় থাকবে? গত 5 আগস্টের আগে যে জুলাই আগস্টের অভ্যুত্থান হচ্ছিল, সেই জুলাই আগস্টের অভ্যুত্থানে কিন্তু ছাত্র সংগঠনগুলো পুরোপুরি তাদের যে মাদার অর্গানাইজেশন তাদের কথা শুনেই মাঠে নেমেছে, বিষয়টা এরকম না। সবাই তাদের তাড়না থেকেই মাঠে নেমেছে এবং ওই সময় যেটা ছিল ছাত্ররাই কিন্তু ড্রাইভিং ফোর্স ছিল। পরবর্তীতে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো যুক্ত হয়েছে, যার ফলাফল হিসেবে 5 আগস্টের পরে আমাদের এই মাদার পার্টি ভিত্তিক যে পলিটিক্সটা সেটা থেকে বের হয়ে আসার কিন্তু একটা বড় ধরনের সুযোগ আছে। ছাত্র সংগঠনগুলোর হাতেই কিন্তু এক ধরনের একটা ঐতিহাসিক সুযোগ আছে। আশা করি তারা সেটা কাজে লাগাবে। তবে এটা ঠিক করে দেওয়ার এটা আমি এই মুহূর্তে নিতে পারছি না। আমার যেটা এখানে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে একটা ভিশনের দিকে নিয়ে যাওয়া। ওকে, ঢাকা ইউনিভার্সিটি একটা দীর্ঘদিনের একটা পলিটিক্যাল হিস্ট্রির মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু আমাদের আসলে সামনের দিকে তাকাতে হবে। পৃথিবী যেদিকে যাচ্ছে আমাদের সেদিকে যেতে হবে, সেটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে কথা। জি ধন্যবাদ। আজকে ডাকসু নির্বাচন হচ্ছে আমেজ প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে পারছে এবং আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের যে ক্ষমতা এখন সেটা শিক্ষার্থীদের হাতে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে 11 মাসে কেন ডাকসু নির্বাচন হলো না। এটা শিক্ষার্থীদেরকে বুঝতে হবে যে এইটা কেবলমাত্র একটা নির্বাচন না, এটা একটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই যে ঠিক আওয়ামী লীগের সময়ও যেভাবে করে প্রশাসনের ভিতর দিয়ে বা ছাত্র সংগঠনগুলোর ভিতর দিয়ে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়টাকে গ্রাস করে নিয়েছিল, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 70% প্রশাসন প্রভাবিত হয়ে গেছে এবং বিশ্ববিদ্যালয়কে কবজা করে নেওয়ার মতো সকল প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক এই কারণেই ডাকসুর জন্য আমি নিজে আমরণ অনশন করেছিলাম, মরণপণ ফাইট করেছিলাম এই ডাকসুর জন্য। কেন করেছি? কারণ আমি দেখতেছিলাম সেই আমার বিগত সময়ের অভিজ্ঞতার জায়গা থেকে যে বিশ্ববিদ্যালয়টা দখল হয়ে যাচ্ছে। এইটা শিক্ষার্থীদেরকে বুঝতে হবে এবং শিক্ষার্থীদের যে চাওয়া সেটা আমরা বুঝতে পারছিলাম। এবং আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে চাই যে এই ডাকসু নির্বাচন যদি শিক্ষার্থীরা তাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে না বের করে নিয়ে আসতে পারে, ওনাদেরকে অপেক্ষা করতে হবে বেশি দিন না, কয়েক মাস পরেই ওনাদের হয়তো আবার গেস্ট রুম বন্ধন করতে হবে। যদি এই ডাকসু নির্বাচনটা না হয়, একটা প্রভাবমুক্ত স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন না হয়, তাদের গেস্ট রুম বন্ধনের অপেক্ষা করতে হবে। আমি একটু শেষ করে দিচ্ছি। দেখেন বাস্তবতা এই মুহূর্তে দেখেন, একটা ছাত্র সংগঠনের জন্য একদিন বাড়িয়ে দেওয়া হলো, আমি বললে বাড়াবে না। আবার আপনি দেখবেন যে প্রচার প্রচারণার নিয়ম, সেক্ষেত্রে একটা ছাত্র সংগঠন সহ অনেকেরই দেখলাম যে 24 ঘন্টা পরে তাদের ব্যানার ফেস্টুন ফোরানো হলো, অথচ 24 ঘন্টা আগে যখন স্যারকে আমি নক দিয়েছিলাম স্যার বললো যে এটা নিয়মে নাই। তাহলে এই যে এইভাবে করে প্রভাব যারা খাটাতে পারে, তাহলে তার নির্বাচন কী হবে? সামনে নির্বাচনের আরও প্রক্রিয়া আছে, নির্বাচনের ফলাফল হবে। তাহলে বলতে চাই যে তারা যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না দিতে পারেন, তাহলে ওনারা ফলাফল ঘোষণা করে দেখ। আর শিক্ষার্থীদেরকে সচেতন করতে চাই, নির্বাচন এটাকে আদায় করতে হবে, এটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন। ধন্যবাদ কাদের। ফরহাদ, আচ্ছা আমি একটু, এটা আপনারা কাট করবেন না, ডাকসু নিয়ে আমাদের প্রস্তাবনা আছে, আমরা নানা জায়গায় কথা বলছি। রাজনীতি নিয়ে আমাদের একটা সুস্পষ্ট অবস্থান আছে। আমরা মনে করি যে হল এবং আবাসিক এলাকায় ছাত্রছাত্রী থাকা, কাঠামোগত ছাত্রছাত্রী থাকা উচিত না, কারণ এর মধ্যে দিয়ে আমরা দেখেছি ছাত্রলীগ তাদের অপরাজনীতি বাস্তবায়ন করেছে। আমরা 90-এর পরে দেখেছি যে ডাকসু বন্ধ করে দিয়ে এখানে পাওয়ার পলিটিক্সকে স্ট্রং করা হয়েছে এবং ছাত্র সংসদ সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্যাম্পাসগুলো গেস্ট রুম গণনা ফেরত এসেছে। তো সেই লক্ষ্যে আমরা বলছি যে হল এবং একাডেমিক এলাকায় ছাত্রছাত্রী থাকা যাবে না। আর অর্থনৈতিকভাবে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্থনৈতিক মুক্তি প্রয়োজন। ছাত্রলীগ যেই ছাত্ররা হলে আসলে বাধ্য হয়ে থাকতে হবে, তাদের কিন্তু টার্গেট করে মিসইউজ করতো। তো সেই অর্থনৈতিক মুক্তির জন্য আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের একই সাথে যেমন অর্থনৈতিক মুক্তি, পাশাপাশি সে কিন্তু চাইলে একটা গবেষণামুখী স্টুডেন্ট বানাতে পারে। সেক্ষেত্রে 2500 শিক্ষকের সাথে যদি 2 জন করে আপনি টিএ নিয়োগ দেন, সেখানে 5000 শিক্ষার্থী কিন্তু আপনি নিয়োগ দিতে পারবেন। আরে যদি 1 জন করে নিয়োগ দেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে আপনি আরও 2500 নিয়োগ দিতে পারবেন। আপনি 7500 স্টুডেন্টকে সরাসরি ফান্ড করে তাকে গবেষণামুখী করতে পারবেন, গবেষণার জন্য তাকে উৎসাহ দিতে পারবেন, একই সাথে তার যে ফাইন্যান্সিয়াল প্রবলেম সেটা সলভ করতে পারবেন। আওয়ামী লীগ একটা এখানে কালচারাল আগ্রাসন চালিয়েছে বাঙালি জাতীয়তাবাদের নামে। তো বাংলাদেশি কালচার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব, আমরা এখানে খাদ্য সমস্যার জন্য কাজ করে যাব, আমরা হলের যে অ্যাকোমোডেশন ব্যবস্থা সেই জন্য আমরা বলছি ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট, সেই নীতিমালায় গিয়ে আমরা হলের আবাসন সমস্যার সমাধান করব। আর এখানে একটা বিগ ইস্যু হচ্ছে যে আমাদের 47.5% উইমেন থাকা সত্ত্বেও আমরা উইমেনদেরকে একটা নিরাপদ ক্যাম্পাস দিতে পারি নাই এবং সেজন্য আমি বাকের লজ্জিত বলি, অনুতপ্ত সবই বলবো। কিন্তু আমরা এই ডাকসুর মধ্যে দিয়ে এই জিনিসটা বাস্তবায়ন করা সম্ভব মনে করছি, কারণ দীর্ঘদিন আমরা প্রশাসনকে নানা ধরনের আইডিয়া দিয়ে গিয়েছি, কিন্তু প্রশাসন সেগুলো বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এই সুযোগটা আমরা ডাকসুর মধ্যে আশা করি পাবো। আর একাডেমিয়া সংস্কার ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের মুক্তি নেই। এখানে প্রথমেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে স্বচ্ছ করতে হবে। দীর্ঘদিনে যে রাজনৈতিকভাবে যাদের চাকরি হয়েছে তাদেরকেও শিক্ষক থেকে বাদ দিতে হবে তাদেরকে, এবং হচ্ছে এখানে গবেষণা কেন্দ্রগুলো চালু করতে হবে, পাশাপাশি টিচার্স ইভ্যালুয়েশন সিস্টেমটাও চালু করতে হবে।
আর এর পাশাপাশি আরেকটা জিনিস, যে রাজনৈতিক যে বিষয়টি ইতিমধ্যে ভাই বলেছেন, এই সংখ্যা প্রত্যেকটি শিক্ষার্থীর মনে। আমরা দেখেছি 5ই আগস্ট তার আগে ক্যাম্পাসে কে কে কাজ করেছে, কিন্তু উইদিন 5 ডেজ, উইদিন 7 ডেজ মিডিয়া কীভাবে প্রেসক্রাইবভাবে কয়েকজন মানুষকে শুধু মনে হয় সে শুধু ডাকসু করতেছে, এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। এইখানে আমরা কোনো স্টেজে বসলে আমাদেরকে ওই লাস্ট স্টেজ নিয়ে বসানো হয়। আপনাদের এখানে প্রথম আমরা লাস্টে ছিল, এবং প্রত্যেকটা বেশিরভাগ জায়গায় এটা করা হয়, এবং এটা খুবই দুঃখজনক। এখানে কাদের নাম সামনে দেওয়া হয়, কাদেরকে একদম মিডিয়া স্টেজভাবে উঠানো হইতেছে, এটা শিক্ষার্থীর কাছে খুবই স্পষ্ট। তো ডাকসু নির্বাচন যেহেতু 2-3জন করতেছে না, আমি কালকেও বলেছি যে যারা স্বতন্ত্র তারা মাত্রই সাপোর্ট পাচ্ছে না, তাদেরকে আগে ফোকাস করুন। তো এই বিষয়টিও আমি মনে করি যে এখানে অনেকে প্রভাবিত না, যারা মিডিয়া ফোকাস পাচ্ছে না, ক্যাপাসিটি আছে, তাদেরকে বলছি যে ফোকাস করার জন্য। আরেকটা বিষয় যে বারবার ওই যে ভাই বললেন ইলেকশনের কথাটি বললেন, এখানে বলছে যে ভোট গণবে হচ্ছে যে সিসিটিভির সামনে, কিন্তু আমি তো সর্বপ্রথম যারা এই দায়িত্ব পালন করতেছে নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠাচ্ছি। এই নির্বাচন কমিশন স্বচ্ছ ইলেকশন দিতে পারবে কিনা সেটাই ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ, কারণ যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তারপরও সদর আরেকটা আচরণবিধি লঙ্ঘন করতেছে, পরপর লঙ্ঘন করতেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইলেকশনের দিন ব্যালট পেপার আগে থেকে প্রক্রিয়াজাতকরণ হয়ে থাকবে কিনা সেই বিষয়ে তো আমাদের সন্দেহ আছে। তো একটি স্বচ্ছ নিরপেক্ষ ইলেকশন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় না পায়, একটা স্বচ্ছ ইলেকশন যদি ডাকসু না পায়, তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি সাদিক কাইম। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের স্লোগান হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী যখন আসে, তার স্বপ্নের ক্যাম্পাস বলতে কি তার মাথায় আসে? তার মাথায় আসে সে ঢাকা ইউনিভার্সিটিতে একটা চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট পাবে। আর বিশ্ববিদ্যালয়ের মূল কাজটা হচ্ছে এটা, জ্ঞানের উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা। তো সেই জায়গা থেকে আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয়ী হয়ে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একাডেমিক এক্সিলেন্সি এবং একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ এফোর্ট এই জায়গায় দেব। এবং এই বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দেখি, আমাদের গবেষণা খাতে যদি আমরা বাজেট দেখি, এই বছর সর্বোচ্চ 2% বাজেট দেওয়া হয়েছে। যদি আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অথবা বিশ্বের বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে দেখি, মূল বাজেটের 20%, 22%, ইভেন 28% পর্যন্ত ওইখানে বাজেট দেওয়া হয়। তো সে জায়গায় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বাজেট বৃদ্ধির জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। এবং এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, এই যে 2% যে বাজেট আছে, সেই বাজেটটাও কিন্তু শিক্ষকদেরকে দেওয়া হয়, ছাত্রদেরকে দেওয়া হয় না। এবং শিক্ষকদেরকে এমন শিক্ষকদেরকে দেওয়া হয় যারা আবার শিক্ষক রাজনীতি করে, যে শিক্ষক রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার কোয়ালিটি এনশিওরের চাইতে তারা তাদের ওই যে উপরের যে লেজুর ভিত্তি অথবা হচ্ছে মাদার অর্গানাইজেশনের পারপাস সার্ভ করে ওই ধরনের শিক্ষকরা। এবং এর পাশাপাশি আমরা যে বলছি স্বপ্নের ক্যাম্পাসে একজন শিক্ষার্থী এসে প্রথম বর্ষ থেকে তার আবাসন সংকট থাকবে না। সে সুন্দর একটা তার হচ্ছে খাট থাকবে, টেবিল থাকবে, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, বিশেষ সার্বিক নিরাপত্তা থাকবে। এবং এর পাশাপাশি আমাদের এটা খুব কষ্ট লাগে, আজকে আমাদের বিশ্ববিদ্যালয় 100 বছর পার করছি, স্বাধীনতার আজকে 5 দশক পার হচ্ছে, আজকে আমাদের ছাত্রী যারা আছে তাদের জন্য আমরা আবাসন নিশ্চিত করতে পারিনি। কেন পারেনি? কারণ বিশ্ববিদ্যালয় পড়াশোনার অযোগ্যতা এবং বিগত সময়ে যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদের দুর্বলতা, তাদের অক্ষমতা। তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পরে সবার আগে আমাদের নারী ছাত্রী যারা আছে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের আবাসনের ব্যবস্থা, এবং আবাসন এটা একদিনে পারবো না, একটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আর একটা হচ্ছে সাময়িক কীভাবে এটা দূর করা যায়। এবং একই সাথে আমাদের এই ক্যাম্পাসটাকে নারী বান্ধব ক্যাম্পাস, নারীদের নিরাপত্তা এনশিওর করা, অসংখ্য সমস্যার মধ্যে দিয়ে আমাদের এই ছাত্রীরা যায়, এই সকল সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করব। পাশাপাশি স্বাস্থ্যের নিরাপত্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পুরো রোডম্যাপটা আমাদের আছে। তো সব মিলিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে সকল বিষয়গুলো ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব, কিন্তু তারা এই জায়গায় কোঅপারেশন করে নাই। তো সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে গত 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব এই সকল কাজের সাথে আমরা জড়িত ছিলাম, এবং আমরা প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়। আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের নেতৃত্বের যোগ্যতা, আমাদের সততা, আমাদের দক্ষতার মাধ্যমে আমাদেরকে যখন ম্যান্ডেট দিয়ে তারা যখন বিজয় করে নিয়ে আসবে, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করবো, যেটা বিগত 100 বছর হয় না, অথবা স্বাধীনতা। মেঘমোল্লার কাছে যাই। ধন্যবাদ। আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, সবাই বলছেন বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট, সেই আবাসন সংকট দূর করতে হবে, যে যাতায়াত সংকট সেগুলি দূর করতে হবে। আমরা এই বিষয়ে একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি করতে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে কোনো প্রাইভেটাইজেশনের খপ্পরে ফেলতে চাই না। বিশ্ববিদ্যালয়ের মান যাতে ভালো থাকে, কিন্তু একই সঙ্গে সেটার জন্য একজন নিম্নবিত্ত মানুষের জন্য অ্যাফোর্ডেবল থাকে, সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। এখানে নারী নিয়ে অনেক কথা হয়েছে, আমরা যে কথাটা স্পষ্ট করে বলতে চাই যে এখানে আমরা আজকে 9-10 জন মানুষ বসেছিলাম, তাদের মধ্যে একজন নারী, এটা আমাদের কালেকটিভ ফেলিয়ার। আমরা বলতে পারি আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ইনক্লুসিভিটি দেখানোর,
আমাদের প্যানেলের প্রায় 40% নারী শিক্ষার্থী। রাজনীতি নিয়ে অনেক কথা হয়েছে, আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জেএনইউর কথা বলতে চাই। জেএনইউ ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ক্যাম্পাস, একই সঙ্গে সেটি একাডেমিক্যালিও সবথেকে গুরুত্বপূর্ণ ক্যাম্পাস, এবং সেখানে যে গবেষণাগুলি হয় যদি আপনি সোশ্যাল সায়েন্স এবং এই জাতীয় জায়গাগুলিতে দেখেন তাহলে দেখবেন সেটার যে পলিটিক্যালিটি, সেই পলিটিক্যালিটি থেকে তার যে একাডেমিক কাজ তা কিন্তু সেপারেট কোনো কিছু নয়। অর্থাৎ এই দুটিকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজনীয়তা আমরা দেখছি না। একটা কথা বলা দরকার যে পলিটিক্স এই জন্য গুরুত্বপূর্ণ কারণ তা না হলে কন্ট্রাডিকশন তৈরি হয়। আজকে এক প্যানেলের ভিপি এবং জিএস দুজন বসে আছেন, একজন আমার পাশে বললেন যে একজন শিক্ষার্থীকে কেন 10টা-15টা আলাদা আলাদা বিষয় সম্পর্কে পড়তে হবে, তার উল্টা দিকে আরেকজন বললেন যে কেন আমাদের ওপেন কোর্স চালু করতে হবে এবং সব শিক্ষার্থী যাতে সব কোর্স নিতে পারেন সেটি নিশ্চিত করতে পারবেন। ওনাদের কথা বলতে দিলে হয়তো ওনারা আবার বুঝাইতে পারবেন যে এখানে কেন কন্ট্রাডিকশন নাই, কিন্তু ক্লিয়ারলি এখানে ফিলোসফিক্যাল একটা কন্ট্রাডিকশন আছে। আমরা মনে করি এই জন্য পলিটিক্স গুরুত্বপূর্ণ। হল এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি থাকবে না, বাকের বলে চলে গেলেন। মুশকিল হচ্ছে হল এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি না থাকলে যেটি হয়, আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছেন যে ওই হলের আবাসিক শিক্ষার্থী বাদে বাকিরা যদি কেউ প্রচারণা করতে যান তাহলে তাদেরকে স্পেশাল পারমিশন নিতে হবে। এখন 11 মাসে আপনি যে আমাকে মেয়েদের হলগুলিতে কোনো রকম নিজেদের ব্যানারে কাজ করতে দিলেন না, আমরা তো আসলে তার ভুক্তভোগী হলাম। কারণ এটা যদি করতে দিতেন তাহলে আজকে আমার ওই একাডেমিক এরিয়ার ভিতরে, হল এরিয়ার ভিতরে মানুষ থাকতো যাদেরকে ব্যবহার করে আমি এই কাজটি সম্পন্ন করতে পারতাম। টিএ এবং আর-এর এরিয়াটি গুরুত্বপূর্ণ এবং ভালো। চ্যালেঞ্জটি হচ্ছে এটি আরও টিচার্স পেট বা টিচারের পোষ্য প্রাণী তৈরি করবে কিনা সেই বিষয়ক যে কনসার্ন, সেই কনসার্ন থেকে যায়। আরেকটি আলোচনা করি, সেটি হচ্ছে বারবার করে বলা হচ্ছে সবকিছু সাধারণ শিক্ষার্থীদের জন্য হওয়া দরকার, সাধারণ শিক্ষার্থীদের জন্য হওয়া দরকার। আমরা কেন মিড সেপ্টেম্বরে ডাকসু ইলেকশন করছি যখন মানুষজনের পরীক্ষা এত কিছু? তার কারণ হচ্ছে জানুয়ারিতে ইলেকশন করতে গেলে সেটার সাথে আপনার এখানকার যে জাতীয় রাজনীতি, সেই জাতীয় রাজনীতির কোয়েশ্চেন আছে। যারা সব থেকে বেশি অরাজনৈতিকতার কথা বলেন, যারা সব থেকে বেশি রাজনীতি খারাপ বলতে থাকেন, নানানভাবে পলিটিক্যালিটি দ্বারা তারাও প্রভাবিত। কাজে আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো তাদেরকে চুজ করুন যারা নিজেদের পলিটিক্যালিটির ব্যাপারে সৎ এবং ওপেন। ধন্যবাদ মেঘমল্লার। সাদি, হ্যাঁ অবশ্যই সাদি। দাদা যে কথাটা বলেছেন যে আমরা যে দুইজনে দুইটা ডাইভার্সিফাইড কথা বলেছি, আমি দাদাকে বলবো যে সারাদিন যদি মাথার মধ্যে রাজনীতি নিয়ে ঘুরেন, সারাদিন যদি মাথার মধ্যে পলিটিক্স নিয়ে ঘুরেন, আপনি কখনো একাডেমিক যে বিষয়গুলো সেগুলো ফিল করতে পারবেন না। আপনি যদি জীবনে চাকরির পরীক্ষা না দেন, জীবনে বিজনেস না করেন, আপনি সেই বিজনেসের জিনিসগুলো আপনি বুঝবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাজ সে সারাদিন রাজনীতি করে না, তাকে পড়াশোনা করতে হবে, তাকে বিজনেস করতে হবে, তাকে গবেষণা করতে হবে, তাকে সে যেটা পছন্দ করে সেটি করতে হবে। আপনি যদি তার মধ্যে শুধু রাজনীতি করতে চান, বাংলাদেশে শুধু রাজনীতিবিদ তৈরি হবে, কোনোদিন ভালো বাংলাদেশ তৈরি হবে না। সে জায়গায় আমি তাদেরকে বলবো যে মাথা থেকে রাজনীতির যে চিন্তাটা, যে আপনার যে কীটা মাথায় ঢুকেছে সেটি বের করে শিক্ষার্থীদের কাছে আসুন। শিক্ষার্থীরা কী চায়, শিক্ষার্থীরা কী বলে, এবং শিক্ষার্থীদের যার যে বিষয়টা পছন্দ, যার যেটা তার ইচ্ছা আগ্রহ, সে জায়গায় যেন সে সুইচ করতে পারে, সেটির জন্য আমিও কথা বলেছি, উমামও কথা বলেছে। সেখানে আমাদের প্যানেলটি, আমাদের যে লক্ষ্য সেটি হচ্ছে আমরা একাডেমিক ক্যাম্পাস, পলিটিক্যাল কনসাসনেস আমরা চাই। আমরা বাংলাদেশের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি রাজনৈতিক সচেতন না হয়, বাংলাদেশ পথ হারাবে। এবং ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা যদি বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ হয়ে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একাডেমিক ক্যাম্পাস না পায়, সেক্ষেত্রে বাংলাদেশ তার বৃত্তি হারাবে। সে জায়গায় আমরা আমাদের জায়গা থেকে একই সাথে পলিটিক্যাল ক্যাম্পাস, পলিটিক্যাল কনসাস এবং একাডেমিক ক্যাম্পাস করতে যাচ্ছি। ধন্যবাদ সাদি। আমাদের যে প্যানেল, সেই প্যানেলের নামে আমরা দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। এবং আমাদের যে ভিশন, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। এবং আমাদের যে মিশন, 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল অন ক্যাম্পাস জব আউটসোর্সিং। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে এই যে ছাত্র সংসদ নির্বাচন, গুণগত পরিবর্তনটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিয়মিত আইন করে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। এবং ইমিডিয়েটলি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার জন্য তাদের আবাসন বৃত্তি দেওয়া দরকার। তৃতীয়ত ভর্তুকি দিয়ে হলো খাবারের ব্যবস্থা করা দরকার। আমাদের ভিশন ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট। কারণ প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বিদেশে যায়, বিভিন্ন উন্নয়ন প্রজেক্টেও টাকা ব্যয় করা হয় উন্নয়নে, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা জাতি গঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি সরকার একটু ভর্তুকি বাজেট বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের আর খাবার, তার বই কেনা এই সমস্ত নিয়ে টেনশন করতে হয় না। আর আমাদের যে এই যে প্রশাসনিক রেজিস্টার বিল্ডিং যে জায়গাগুলো আছে, এগুলো মনে হয়েছে যে মানে গুহার ভিতরে ঢুকে গেছে, বের হওয়ার রাস্তা নাই। এগুলোকে অটোমেশন এবং ওয়ান স্টপ সার্ভিসের জায়গায় নিয়ে আসতে চাই। এবং আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কথাটা বলতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু 1000 কোটি টাকার বাজেট হয়েছে, একটা মাস্টার প্ল্যান হয়েছে। আমি প্রথমেই, যদি আমরা দায়িত্ব পাই, প্রথমেই আমি এই মাস্টার প্ল্যানটাকে রিভাইজ করতে চাই শিক্ষার্থীদের মতামত নিয়ে, এবং সেখানে লাইব্রেরি সহ যেই বিষয়গুলো বাদ পড়েছে সেগুলোকে যুক্ত করতে চাই। এবং পাশাপাশি বলতে চাই যে আমাদের উন্নত মানের লাইব্রেরি, বিশ্বমানের গবেষণা কেন্দ্র দরকার, এবং পাশাপাশি আমাদের যে ট্রান্সপোর্ট, সেটা সংকট সমাধান করা দরকার। এগুলোতে অ্যাপস ইনস্টল করতে চাই, শিক্ষার্থীদের জন্য সহজ হয়। স্বাস্থ্যসেবার এখানে উন্নয়ন করা,
এবং একাডেমিয়া ইন্ডাস্ট্রি রিলেশনশিপ তৈরি করা। এই এত বছর পরে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন শিক্ষার্থীরা পড়াশোনা করে চাকরি পায় না, আর প্রতিষ্ঠানগুলো বলে তারা নাকি যোগ্য লোক পাচ্ছে না। দেশের এবং বিদেশের উন্নত প্রতিষ্ঠানের সাথে সরকারের সাথে কন্ট্যাক্ট করে আমরা একাডেমিয়া ইন্ডাস্ট্রি রিলেশনশিপ তৈরি করতে চাই। এবং এখানে বিশ্ববিদ্যালয় জায়গাটা একটা অনিরাপদ জায়গা, ককটেল রেখে যায়, সেইটাই কেউ বলতে পারতেছে না, মানে কে রেখে যায়, নিরাপদ ক্যাম্পাসের কথা সেই জায়গা থেকে প্রায় অর্ধেক নারী শিক্ষার্থী, 3টা নারীদের হল, এটা ক্যাম্পাসের বাইরে, তাদের সহজ যাতায়াত নিরাপত্তা জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ করা এবং একাডেমিক প্রিমিসগুলোকে সীমিত করা যেন কেউ ঢুকতে না পারে। এজন্য অলরেডি গ্রিন ফিউচার ফাউন্ডেশন থেকে 5টা ইলেকট্রিক ভেহিকেল চলছে, আরও 40টা যেন চলে। আমি সেটা আমি শেষ করবো, সেই জায়গা থেকে বলছি যে আরও 40টা যদি আসে তাহলে সহজ হয়ে যাবে এবং বিশেষায়িত রিক্সা চলবে বিশ্ববিদ্যালয়ে। এবং টিএসসি ভিত্তিক অনেকগুলো সংগঠন আছে, আমি 10 সেকেন্ডে শেষ করবো। টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে, ডিবেটিং সোসাইটি, সাংবাদিক সমিতি, ক্রীড়া শিল্প, সাহিত্য, এর বাইরেও সংগঠনগুলো আছে। আমি মনে করি যে এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ, এগুলোকে আরও সমৃদ্ধি করা এবং গতিশীল করা। এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বাম ডাইন মধ্যমপন্থী অনেক আদর্শ অনেক সংগঠন রয়েছে এবং অনেক শিক্ষার্থী রয়েছেন যারা উন্মুক্ত চিন্তা করে, যারা সৃজনশীল চিন্তা করে ভাবে, তাদের সবাইকে নিয়ে আমি মনে করি যে গণতান্ত্রিক মূল্যবোধের একটা ক্যাম্পাস বিনির্মাণ করা, যেখানে আমরা সকল চিন্তার, সকল মতের, সকল মানুষকে ধারণ করে এবং সবার আগে তার পরিচয়টা হবে সে একজন শিক্ষার্থী, সেটার মূল্যায়ন করে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আর কি। এদিকে হামিম বাকের অনেক কিছু আলাপ করে চলে গেছে আর কি, ডাকসু নিয়মিত হবে এটা, সেটা আমরা দেখেছি 90-এর পরে ছাত্রদল বিজয়ী হওয়া এবং বিএনপি ক্ষমতায় আসার পরে ডাকসু যে বন্ধ হয়ে গিয়েছে সেটি আর রিওপেন করা যায় নাই। কারণ একটা রেগুলার জিনিসকে হঠাৎ করে এভাবে স্টপ হয়ে যাওয়া, সেটা নিয়ে গভর্নমেন্টের জায়গা থেকে, তৎকালীন প্রশাসনের জায়গা থেকে এবং সেই সময় সংগঠনের দিক থেকে পারফেক্টলি উদ্যোগ না নেওয়া এবং ডাকসুকে এভাবে জাদুঘরে পাঠিয়ে দেওয়া। আমরা জানি যে 2002 সালে আমাদের শামসুন নাহার হলের যে ছাত্রীদের উপর আক্রমণ, কিংবা হচ্ছে রোকেয়া হলের যে আক্রমণ, রোকেয়া হলে সেই ঘটনাগুলো কারা করছিল, কারা জড়িত, এগুলো একটু সামনে নিয়ে আসা দরকার। সামনে নিয়ে আসলে শিক্ষার্থীরা বুঝবে আসলে বিশ্ববিদ্যালয়টা একদিনে আসলে এই চরম পরিণতিতে আসে নাই। অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে, যেমন এক পর্যায়ে হামিম বলে ফেলছে আমরা নাকি হচ্ছে কন্ট্রিবিউট করি নাই বা অ্যান্টিফ্যাসিস্ট রুলে আমরা ছিলাম না, শুধু তারা ছিল। দেখবেন যে হচ্ছে যত ক্যাটাগরিতে আপনি মাপেন, সবচেয়ে বেশি সংখ্যক স্পটে লাস্ট জুলাইয়ে কোঅর্ডিনেট করে, সারা দেশে কোঅর্ডিনেট করা এবং আহত হওয়া, তারপরে গত 15 বছর ধরে সবচেয়ে বেশি ক্রস ফায়ার হওয়া, সবচেয়ে বেশি গুমের শিকার হওয়া, সবচেয়ে বেশি মামলার বহন করা, সবচেয়ে বেশি হাত পা অঙ্গহানি হওয়া, সব দিক থেকে ছাত্র শিবির সবচেয়ে বেশি তার জীবন বাজি রেখে কাজ করেছে। বেশি কিছু করার কমিটমেন্ট, অনেক কিছু আলাপ আমরা হয়তো করবো, এটা বাস্তবতা পরে করবে। কয়েকটা জিনিস, যেমন এই যে আমাদের রেজিস্টার বিল্ডিং, রেজিস্টার ভাগ্য ভালো যে করোনার কারণে করোনাকে উপলক্ষ করে অর্ধেক ডিজিটাল হয়েছে। এর আগে আমরা পুরোটাই অফলাইনে করতাম, এই ব্যাংক ওই ব্যাংক, হল, আবার ফ্যাকাল্টি, আবার রেজিস্টার বিল্ডিং ঘুরতাম। পরে এখন 50% হচ্ছে আপনার এখন অনলাইনে করে। এটা পুরোটা ডিজিটাল প্রক্রিয়া নিয়ে যাওয়া লাগবে। প্রত্যেকটা শিক্ষার্থী তার রুম থেকে, হল থেকে করতে হবে। লাঞ্চের পর আসেন তো অপশনে নেই, 24 আওয়ার সার্ভিস থাকবে, সে অনলাইনে করবে। সেই জিনিসটা এই বছর একটা বড় কমিটমেন্ট আমাদের জায়গা থেকে, এটা ফুল ভার্সন অনলাইনে হবে, সব কিছুই অফলাইনে এই জায়গাটাই থাকবে না। হেলথের ইস্যু অলরেডি আসলেও আজকে দেখে থাকবেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে মেডিকেল, সেটা অবস্থা খুবই বাজে, সেখানে চিকিৎসা নিতে পারে না বিশেষ শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কিংবা হচ্ছে আমাদের পিজিতে যাইতে হয়, তাও সেখানেও সার্ভিসের যে অবস্থা। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা থাকা দরকার, যেটি ডিইউএমসিতে এবং প্রত্যেকটা হলে ফার্মেসির ব্যবস্থা থাকা। আমাদের আরেকটা কমিটমেন্ট হচ্ছে ঢাকার সবগুলো বড় বড় যে মেডিকেল, সেই মেডিকেলগুলোর সাথে বিশ্ববিদ্যালয়টা এমইইউ থাকবে, সেখানে হচ্ছে একটা বিশেষ ডিসকাউন্টে তারা, সেটা হচ্ছে যেটা বলা হচ্ছিল যে শিক্ষার্থীকে শিক্ষার্থী হিসেবে দেখা, মানুষ হিসেবে দেখা, সেই জায়গাতে আনা। আমরা আমাদের শেষ করতে হচ্ছে, দুর্বল অবস্থা রাখতে পারে তাদের সেবা বেশি পায়, আমাদের শেষ করতে হচ্ছে, কারণ আপনাদেরও প্রচারণার ব্যস্ততা আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে জি সাদি, যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, ফরহাদ যে কথাটা বলছে যে ডিজিটালাইজেশন যে বিষয়টা, আপনি জানেন যে হচ্ছে করোনার সময় হচ্ছে আমাদের ক্যাম্পাসে আমাদের অনলাইন ক্লাস শুরু হতো এবং আমাদের অনলাইনে পরীক্ষা হতো। ঠিক এই কাজটা করার জন্য যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে আমাদের অফলাইনে করা লাগতো। 325 টাকা জমা দেওয়ার জন্য আমাকে ব্রাউনওয়ে থেকে আসা লাগতো, কাউকে হচ্ছে চট্টগ্রাম, কাউকে রংপুর, বিভিন্ন জায়গা থেকে আসা লাগতো। তো আমি সেই সময়টিতে তৎকালীন উপাচার্য আখতারুজ্জামান স্যারকে আমি বলছি যে স্যার এটি করতে হবে এবং এনিহাও এটিকে বাস্তবায়ন করতে হবে। তখন আমি সেটি নিয়ে সাংবাদিক হিসেবে নিউজ করেছি এবং তৎকালীন ডাকসু যারা ছিল তাদেরকে নিয়ে প্রেশারাইজ করেছি। নুরুল হক নুরবাইও ছিল সেখানে এবং সেটি কিন্তু
আমি অলমোস্ট 3 মাসের মধ্যে সেটি বাস্তবায়ন করতে পেরেছি। আমি জানি যে কাজ করলে পারা যায় এবং আমি শিক্ষার্থীদের কাছে কাজের মধ্যে প্রমাণ দিতে আমরা চাই। শেষ করে আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আপনাদের নির্বাচনী প্রচারের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করব যে যেই যারাই নির্বাচিত হয়ে আসেন কেন্দ্রীয় সংসদে কিংবা হল ভিত্তিক যে সংসদ, সেখানে তারা যেটা আলোচনা হয়েছে যে শিক্ষার্থী মনস্ক একটি ক্যাম্পাস তৈরি হবে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।